এইবার আপনাদের সেই ছবিটা দেখাবো যেটা সরাসরি আমার আপনার স্বার্থের সঙ্গে, পকেটের সঙ্গে জড়িয়ে রয়েছে। পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি, তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, এটা আপনারা জানেন। আর তারই প্রতিবাদে আজ পথে নামলো মহিলা তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় এসআইআর ধর্ণা মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। দেখুন একবার। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল। এসআইআর ধর্ণা মঞ্চেই উনুন রেখে প্রতীকী রান্না করে প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি থালা বাজিয়ে কালো পোশাকে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। কাটো নাই, কেরোসিনও নাই, গ্যাসে সব গ্যাস বেলুনে চলে গেছে, তো মানুষ খাবে কি? তাই সেই মাটির উনুন ফিরে এসছে। আমার ছোট্ট কুটিরে, আমার ছোট্ট মাটির ঘরে। যদি মনে করেন গ্যাসের দাম কিছুটা কমাতে পারেন, কিন্তু আপনি সর্বত্র অনুদান দিচ্ছেন, গ্যাসের ক্ষেত্রে অনুদান দেন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডারে মা বাপ বোনদের জন্য পয়সা দিতে পারেন, তাহলে গ্যাসের জন্য পয়সা দিতে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেসেলেও আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। আটকে রয়েছে বহু তেলের ট্যাঙ্কার। এই আবহে ভারতে রান্নার গ্যাসের দাম 1 লাফে 60 টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। প্রতিবাদে রবিবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজারা। কংগ্রেস কর্মী সমর্থক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তারা কিন্তু রীতিমতো কালো পোশাক পরে এসেছিলেন, যেহেতু তারা এটা ধিক্কার জানাচ্ছেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। শুক্রবার থেকে এসআইআর ইস্যুতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে সেই ধর্না মঞ্চে পৌঁছন চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঞ্চে প্রতীকী রান্না করে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। এই বাসনে তো রান্না থাকার কথা, কিন্তু রান্না করব কি করে? গ্যাসের দাম কোন জায়গায় এখন 1000 টাকা। ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার করেছে। এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। এদিন হুগলির চুঁচুড়ায় রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ করে তৃণমূল। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার পথে নামে প্রদেশ কংগ্রেসও। হাঁড়ি গ্যাস সিলিন্ডার নিয়ে শিয়ালদায় মিছিল করেন কংগ্রেসের নেতাকর্মীরা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত, এবিপি আনন্দ। থালা, বাটি, হাঁড়ি, খুন্তি, হাতা এইসব নিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কারণ 1 লপ্তে 60 টাকা শুধু সিলিন্ডারের ডোমেস্টিক এলপিজি দাম বাড়ছে এমনটা নয়, একটা বুক করার পর পরের বুকিংটা আপনি 25 দিনের আগে করতে পারবেন না। এবং তৃতীয় সমস্যা, আপনি বুক করার সঙ্গে সঙ্গে বা আগামী 24 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে সিলিন্ডার আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তার জন্য দীর্ঘদিন আপনাকে অপেক্ষা করতে হতে পারে। এইটা তৃণমূল কংগ্রেস বিজেপিকে স্মরণ করিয়ে দিচ্ছে শতরূপাদি। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে আমি দেশবাসীর চৌকিদার। এত বড় একটা যখন পশ্চিমে এশিয়ায় এরকম একটা যুদ্ধের আবহ চলছে, সেই সময় দেশবাসীকে রক্ষা করার প্রধান দায়িত্ব তো হচ্ছে কেন্দ্রের সরকারের। তা না করে প্রথম আঁচটাই পড়ছে সাধারণ মানুষের ঘরে। আমার কি মনে হচ্ছে দেশ রক্ষা হচ্ছে না? তৃণমূল যাই বলুক, আজকে এনি সেন্সিবল ভারতবাসী যে কজন একটু বিবেচনা দিয়ে একটু ভাবনা চিন্তা করে, পশ্চিম এশিয়ায় যেরকমভাবে দেশগুলো জ্বলছে, সেখানে স্ট্রেট বন্ধ করার জন্য ডেফিনেটলি একটা রিসোর্সেসের ওপর একটা টান পড়ছে। যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট, ইকোনমিক্স রাজাগোপাল দা বেটার বলতে পারবে, কিন্তু যে কোনো সেন্সিবল গভর্নমেন্ট যে মুহূর্তে সেন্স করবে যে একটা ডিমান্ড বেশি হতে চলেছে, রেগুলেটেড সাপ্লাই ইজ আ মাস্ট। তো সেখানে কেউ কিন্তু গ্যাস বন্ধ করে দেয়নি। এই যে নাটক চলছে, এই যে অপটিক্স চলছে থালাবাটি বাজিয়ে, সেটাও তো যখন করোনার সময় যখন মোদিজি বলেছিল একটা সাইন্টিফিক রিজন ছিল যে থালা বাজানোর জন্য, তখন তো সেই তো কপি করতে হচ্ছে। এবং আমি এইটা বলছি যে এই যে কন্টিনিউয়াসলি এক সেকেন্ড এই যে ধর্না খেলা করে উনি চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন যে মানুষ ভুলে যাক যে আদিবাসীদের জন্য ওনার এত প্রেম ছিল যে গ্লাভস পরে পর্যন্ত ওনাকে নাচতে হয়েছিল। এবং যেদিন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানাউন্স করে গেলেন যে
বিজেপি সরকার ছত্রপতি, এটা মানুষ চাইলেও ভুলতে পারবে না। সিলিন্ডারের দাম 60 টাকা বেড়ে গেছে, এটা ভুলবে কি করে? আর যখন ইউপিএ গভর্নমেন্টের সেকেন্ড টাইম, তোমাদের আর্কাইভ থেকে বের করো তো কতটা দাম উঠেছিল। খুব সম্ভবত 1200 না 1400 টাকা দাম ছিল তখন গ্যাসে। কেন উঠেছিল তখন? তখন তো মুখ্যমন্ত্রী না তোমরা। তার মানে তৃণমূল যে 34 বছরের বাম শাসনের ইতিহাস মনে করে এলে তারাও তার মানে কিছু ভুল করে না। ঠিক যেমন ভাবে 14 থেকে 26 সরকারে থাকার পরেও ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর সাহায্য নিতে হয় শতরূপাদিদের, এটাই তো ফ্যাক্ট। ঠিক যেমন ভাবে আপনাকে কংগ্রেস সরকার মনে করাতে হয়, ঠিক সেই রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে বাম সরকার মনে করাতে হয়। কম্পেয়ার তো করতে হবে, মনে তো করিয়ে দিতে হবে। ডেফিনেটলি প্রাইস ইনক্রিজ করেছে। তাহলে তৃণমূলের সমালোচনা করেন কেন? না তৃণমূলকে সমালোচনা করতে, তৃণমূল যখন 34 বছরের বাম সরকারের অপশাসনের কোট আনকোট কথা বলে, তখন কেন সমালোচনা করে বলেন 11 সাল থেকে 15 বছর ক্ষমতায় রয়েছে? সরকারের সঙ্গে ছিল তখন, তো কেউ বলেনি যে কেন গ্যাসের দাম এত উঠে গেছে। তখন তো উনি প্রতীকী রান্না বান্না করেননি, তখন তো উনি থালা বাজানোর নির্দেশ দেননি। আমি সেইটাই বলছি, ডেফিনেটলি মানুষের অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা তো হচ্ছেই। সত্যি ধর্ণা মঞ্চের যে ছবিটা আমরা দেখছি, আক্ষরিক অর্থে বাস্তবে তো তাই। সত্যি বাজেট বেড়ে যাচ্ছে তো, 1 লাফে 1-2 টাকা তো বাড়েনি, 60 টাকা বেড়ে গেছে। আমি এখানেই সুমন বাবুর কাছে আসবো। সুমন বাবু, একেবারে হাড়ির হাল অবস্থা। এইভাবেই হয়তো উনুনে আমাদের ফিরে আসতে না হয়। জানি না ভবিষ্যৎ কি বলছে, সময় কি বলবে, কিন্তু এই যে সুব্রজিৎ বলল একদম সত্যি কথা। আমি শুধু অমিত মালব্য যে টুইটটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমি শুধু সেইটা একটু উল্লেখ করতে চাইছি যে 2014 সালে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1240 টাকা, 2026 সালে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডারের দাম ছিল 913 টাকা। অর্থাৎ 12 বছরে 26% কমে গেছে রান্নার গ্যাসের দাম। দিল্লিতে পেট্রোল হয়েছে 94.77 টাকা লিটার, ডিজেল লিটার পিছু 67 টাকা 67 পয়সা। আমি এই জায়গাতে আসতে চাইছি সুমন বাবু, এখানে তো একদম বিজেপি পরিষ্কার বলছে পশ্চিমবঙ্গের মানুষকে বেশি দামে পেট্রোল ডিজেল কিনতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেন্দ্র 2বার এক্সাইজ ডিউটি কমিয়েছে, কেন ভ্যাট একবারও কমালেন না গ্যাসে মমতা বন্দ্যোপাধ্যায়? না দেখুন, ওই যে প্রথম টুইটটার কথা বললেন, উনি তো হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ফলে ওনার তথ্যের উপর কোনো বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কারণ বিজেপি মূলত ওই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় আর গালগটিয়াস বিশ্ববিদ্যালয়ের তথ্যের উপর নির্ভর করে বিজেপি সরকার চলে। আমি বলছি অমিত মালব্য, এটা তো দেখান তো যে সময় উনি বলছেন ওই গ্যাসের দামটা, তখন আন্তর্জাতিক স্তরে পেট্রোল বা পেট্রোলের দামটা কত ছিল? আমার কথা হচ্ছে যেভাবে যে জায়গায় ইউপিএ 2 আমলে যে জায়গায় পেট্রোলের দামটা ব্যারেল পিছু যে জায়গায় গিয়ে পৌঁছেছিল, তার ধারে কাছে বিজেপি আমলে সেই জায়গায় যায়নি। তারপরেও আমরা দেখেছি যে এখানে পেট্রোলের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম 100 পেরিয়েছে, ডিজেলের দাম 100-র কাছাকাছি, এবং রান্নার গ্যাসের দাম ভয়াবহ আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, 1000 পেরিয়ে গিয়েছিল। এবং এখানেও আমরা দেখেছি যে 60 টাকা সিলিন্ডারের দাম বেড়েছে। আমার কথা হচ্ছে যে এতদিন ধরে পেট্রোল এবং ডিজেল থেকে যে শেষ আদায় করেছে, কেন্দ্রীয় সরকার শেষ আদায় করে পেট্রোল এবং ডিজেল থেকে, তাতে যে লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করেছে, সেই ইনকাম থেকে তাদের তো ছাড় দেওয়া উচিত ছিল। গ্যাসের দাম যাতে বৃদ্ধি না পায় তার মূল দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের, কারণ তারা যে শেষ থেকে যে অর্থটা পেয়েছে সেই অর্থ কয়েক লক্ষ কোটি টাকা তারা ইনকাম করেছে। আমি বলছি যে বিজেপির প্রতিনিধিরা দয়া করে, রাজ্যের কোনো দায়িত্ব নেই। সতর্কবাদী, আপনাকে থামালাম, আপনার সময় আপনার কাছে আসবো। আমি সুমন বাবু একটা কথা বলছি, রাজ্যের মানুষের জন্য রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই আপনি বলছেন? অবশ্যই সাধারণ মানুষ বলছে রাজ্য সরকার চালাতে গেলে তাদের তো কেন্দ্রের উপরেও নির্ভর করতে হয়। 2 লক্ষ কোটি টাকার উপর কেন্দ্রের কাছে পাও না এই মুহূর্তে রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রতি বিমাতৃসুলভ আচরণ চলছে। মুখ্যমন্ত্রী তো বারবার করে বলেন যে কেন্দ্রের টাকা আমরা চাই না। না, এটা তো বলতে বাধ্য হচ্ছে উনি, যে সাংবিধানিক বাধ্যবাধকতাকে অগ্রাহ্য করে 2 লক্ষ কোটি টাকার মতো আটকে আছে কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ। আমি তো আশ্চর্য হচ্ছি যে 26-এর ইলেকশনে যাবেন, আপনি আজকে ধরুন 100 দিনের কাজ বা মানুষের মাথার উপর যে ছাদ, সেই টাকাগুলো কেন দেননি? সেই একদম এবার আপনাদের সামনে রাখবো সাধারণ মানুষ কি বলছেন, কতটা চাপের মধ্যে যারা রয়েছেন শখের করার। দেখুন, এলপিজি ডিস্ট্রিবিউটররা তারা দাবি করছেন ডেলিভারির দিন থেকে 25 দিন পর্যন্ত নতুন করে কোনো বুকিং নেওয়া যাবে না, কেননা কেন্দ্রের তরফে এই নির্দেশিকা এসেছে। এই পরিস্থিতিতে প্যানিক বুকিং বেড়ে গেছে, প্রায় দ্বিগুণ হয়ে গেছে দিনপ্রতি সিলিন্ডারের বুকিং। ইন্ডাকশন ওভেনে ভরসা করছেন অনেকেই বাধ্য হয়ে। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে 60 টাকা করে বেড়ে গেছে ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। শনিবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা।
এরই মধ্যে আবার মরার ওপর খানার ঘায়ের মতো এসে পড়েছে সিলিন্ডার বুকিং এর নয়া বিধি। আর এই পরিস্থিতিতে হেসেল চালাতে কালঘাম ছুটছে মধ্যবিত্তের। টালিগঞ্জের বাসিন্দা কর্পোরেট সংস্থার কর্মী সঙ্গীতা রায় সিলিন্ডার বুকিং এর নতুন নিয়ম নিয়ে রীতিমতো চিন্তিত তিনি। শেষে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ইন্ডাকশন ওভেন। হ্যাঁ, একটু তো চিন্তা। আমাদের একটি যৌথ পরিবার, তো অনেকেই রান্না করতে হয়। তো ধরুন 15-20 দিন অন্তর অন্তর গ্যাস বুক করতে হয়। তো এখন যে নতুন রুল শুনছি যে 25 দিনের আগে বুক করতে পারবো না, যদিও 2টো সিলিন্ডার আছে বাড়িতে, কিন্তু তবুও যদি শেষ হয়ে যায় তখন কি করে ম্যানেজ করব। তো যার জন্য এই তো দেখুন ইন্ডাকশানটা আজকে নামালাম, আবার এতেই রান্না শুরু করছি। রাজ্যের এলপিজি ডিস্ট্রিবিউটররা দাবি করছেন তাদের কাছে পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকা এসেছে, যেখানে বলা হয়েছে একটি সিলিন্ডারের ডেলিভারির দিন থেকে 25 দিন পর্যন্ত নতুন করে কোনো বুকিং নেওয়া যাবে না। আর এতেই বিপাকে পড়েছেন এলপিজি গ্রাহকরা। টালিগঞ্জের বাসিন্দা মৌসুমী বন্দ্যোপাধ্যায়, তার আশঙ্কা যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এরপর চাহিদা অনুযায়ী যোগান থাকবে। তো প্রথম কথা, সকালে উঠেই যে চাটা খাবো তার জন্য আমার গ্যাসের দরকার হবে। সেক্ষেত্রে এই যে গ্যাসটা বলছে প্রথমে 21 দিন বললো, তারপর 25 দিন, তারপর বলছে এরপর হয়তো কোন দিন শুনবো 30 দিন, কোন দিন শুনবো 35 দিন, এরকম হয়তো বাড়তেও পারে এবং গ্যাসের দামও বাড়তে পারে। এটা আমাদের মধ্যে ভীষণ একটা টেনশানে কাজ করছে, কারণ যারা আমরা বাড়ির মহিলা তাদের তো গ্যাসের ওপরই সব কিছু, কারণ আমরা এখন সব কিছু খুব সহজ পদ্ধতিতে সব কিছু অ্যাভেলেবেল করতে শিখে গেছি। যুদ্ধের 7 দিনের মাথায় দেশে এক ধাক্কায় বেড়েছে রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম। তার উপর এখন সিলিন্ডার সংকট হতে পারে এই আশঙ্কা করে অনেকেই আগে ভাগে বুকিং করতে শুরু করেছেন। প্যানিক বুকিং প্রচণ্ডভাবে হচ্ছে। যেরকম আমি আপনাকে ফর এক্সাম্পল বলি, আমাদের ইন্ডিয়ান অয়েলের কলকাতার যা আমাদের সিচুয়েশন, আমাদের রেগুলার 1 লাখ বুকিং হতো ডেইলি, সেখানে গত 2 দিনের হচ্ছে, পরশু দিন হয়েছে 1.5 লাখ বুকিং, গতকাল হয়েছে 1,90,000 বুকিং। এর মধ্যে অনেক রকম হার্ডেলস ছিল। আমাদের একটা সার্ভার ডাউন আছে, আইভিআরএস সার্ভার, যেটা ঠিকমতো কাজ করছে না। তা সত্ত্বেও এতগুলো বুকিং হয়েছে, তার মানে কাস্টমাররা প্যানিকড হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন স্টক তাদের কাছে সীমিত। এই পরিস্থিতিতে এই বিপুল চাহিদা মেটাতে এরপর সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এখন দেখুন সাধারণ মানুষের ঘরে যে আঁচটা গিয়ে পড়েছে, 1 লক্ষে 60 টাকা বেড়ে যাওয়ার নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তদের কতটা সমস্যার মধ্যে পড়তে হয় আমি নিশ্চিত যে মিতাদি বিষয়টার সঙ্গে ভালো রকম ওয়াকিবহাল। একটা সুরাহার পথে কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুপক্ষই হাঁটতে পারে, সেটা হচ্ছে জিএসটি। যে জিএসটি যার মধ্যে সিজিএসটি এবং এসজিএসটি সেন্ট্রাল এবং স্টেটে রয়েছে, সেখান থেকে ফর দ্য টাইম বিং কিছুটা রিলিফ দিলে কিছুটা দাম কম হতে পারে। দ্বিতীয়ত আরও মারাত্মক জায়গা মিটাতে, সেটা হচ্ছে যে প্যানিক বুকিং যদি হয় তার মানে তো এই এলপিজি নিয়ে একটা কালোবাজারে হওয়ার আশঙ্কা থাকে। তার মানে আরও সমস্যার মধ্যে আমার আপনার মতন যারা সাধারণ মানুষ তাদের আরও অন্ধকারে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। একদম। এবং আমি দেখছিলাম এক্ষুনি যে এই মুহূর্তে তেলেঙ্গানা এবং কর্ণাটকায়, যেখানে কংগ্রেসের সরকার আছে, সেখানে এলপিজি সিলিন্ডারের দাম কি। তেলেঙ্গানার প্রাইস দেখলাম 613 টাকা। ওখানে অবশ্য সাবসিডি চলছে। তো সাবসিডি দেওয়াটা আমাদের একটা কংগ্রেসের ম্যানিফেস্টোর গ্যারেন্টি ছিল তেলেঙ্গানাতে, হিমাচল প্রদেশে, কর্ণাটকাতে, এবং সেটা আমরা দিয়েছি, যার জন্য সাবসিডির পরে। এবং আমি এখানে রাজ্য সরকারকেও বলবো, রাজ্য সরকারের সত্যি ভাবনা চিন্তা করা উচিত যে সাধারণ মানুষের উপরে বোঝাটা না চাপিয়ে দিয়ে তারা যদি কোনো সাবসিডি দিয়ে বা অনুদান দিয়ে যদি এই প্রাইসটাকে কন্ট্রোলে আনতে পারেন। 1 নম্বর পয়েন্ট। একটু আগে একটা ভুল তথ্য দেওয়া হলো যে 2014-তে নাকি এর থেকেও বেশি দাম ছিল। আমি 2014 জানুয়ারি মাসে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের প্রাইসের কথা বলছি, সেটা ছিল 827 টাকা। সাবসিডি দিয়ে সেই প্রাইসটা রেঞ্জ করতো 410 এবং 414 টাকার মধ্যে। তো গ্যাসের দাম নিয়ন্ত্রণ করার জায়গায় যেরকম ভূমিকা রয়েছে, আমাকে একটু সংযোজন করতে হবে মিতাদি, এই তথ্যটা বোধহয় অমিত মালব্য দিয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের যেরকম ভূমিকা আছে তেমনি সেই সাথে সাথে রাজ্য সরকারেরও কিন্তু ভূমিকা রয়েছে, এবং দুই সরকার মিলে যাতে চেষ্টা করে অনুদান দিয়ে, সাবসিডি দিয়ে যাতে সাধারণ মানুষের উপরে এই বোঝাটা না পড়ে সেটা দেখা উচিত। সামনে আসন্ন নির্বাচন, তার আগে এভাবে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে যাওয়া, যে বাড়িতে মাল্টিপল সিলিন্ডার আছে, আপনি ভাবুন একটা সিলিন্ডারে যদি 60 টাকা করে বেড়ে যায়, যদি যে বাড়িতে অনেক বাড়িতেই 2টো সিলিন্ডার থাকে, সেখানে 120 টাকার বাড়তি বোঝ, সেটা নিশ্চয়ই সাধারণ মানুষকে অনেক ডিফিকাল্টির সম্মুখীন করবে। এবং আমি চাইবো যে রাজ্য সরকার কোনো অনুদান দিক এবং কেন্দ্র সরকারও আবার পুনরায় বিবেচনা করুক।
আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, সেটা হচ্ছে কংগ্রেসের তরফে আজকে প্রতিবাদ পর্যন্ত, এই দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় পর্যন্ত তারা বেরিয়েছিলেন। কিন্তু আমি যেটার সঙ্গে সরাসরি সম্পর্ক রাখতে চাইবো সেটা হচ্ছে যে পশ্চিম এশিয়ায় যে যুদ্ধের পরিস্থিতি, তার সঙ্গে আমার আপনার ঘরে যে রকম চাপটা পড়ছে, আর্থিক বোঝাটা বাড়ছে, সরাসরি সম্পর্কযুক্ত। উদ্বেগ বাড়িয়ে এই পরিস্থিতি কিন্তু পশ্চিম এশিয়ায় আরও ভয়াবহ হচ্ছে। তারই মধ্যে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে যে 6 মাস ধরে তারা যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে। আবার আমেরিকান প্রেসিডেন্ট তিনি বলছেন ইরানের সঙ্গে কোনো রকম সমঝোতায় তারা যেতে রাজি নন। দুপক্ষই অনড় রয়েছেন, কেউ মাথা ঝোঁকাবেন না। তার সমস্যা আমার আপনার মতন সাধারণ মানুষকে ওই হেসেলে ভোগ করতে হচ্ছে। 9 দিন পার, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার তো কোনো লক্ষণই নেই, উল্টে আরো ভয়াবহ আকার নিচ্ছে। একদিকে যখন ইরানের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে তখন প্রত্যাঘাত জারি রেখেছে ইরানও। সব মিলিয়ে যুদ্ধ যে এখনই থামার নয় তা বুঝিয়ে দিচ্ছে উভয় পক্ষই। আমেরিকা যে আপাতত কোনোভাবেই ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না, ফের তা বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন এই যুদ্ধ 4 সপ্তাহ চলতে পারে, কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ডসের তরফে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারা এই যুদ্ধ 6 মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। এমনকি হামলা চালানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে ক্ষমা চেয়েও কথা রাখেনি ইরান। শনিবার তাদের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা ও বিদ্বেষ নেই। যা হয়েছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অন্য কোনো দেশ দখল বা আক্রমণ করার কোনো ইচ্ছা ইরানের নেই। কিন্তু এরপর নিজের দেশে প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা শব্দটি সরিয়ে দিয়ে এক্স হ্যান্ডেলে ইরান প্রেসিডেন্ট লেখেন ইরানের উপর হামলা হলে চুপ করে থাকবো না, প্রত্যাঘাত হবেই। এরপর বাহরিনের মানামায় আমেরিকার নৌসেনার 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের একের পর এক তেল ভান্ডারে হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় তাদের 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ H.W. বুশকে মোতায়েন করতে চলেছে আমেরিকা। শুধু তাই নয়, অ্যাক্সিওস ও সেমাফারের রিপোর্টে দাবি করা হয়েছে ইরানে মজুত ইউরেনিয়াম সংরক্ষণ করতে বিশেষ বাহিনী পাঠাতে আলোচনা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইউএস এর মিসাইলও যেমন ডিপ্লিশন হচ্ছে, তেমনি ইরানেরও মিসাইল ডিপ্লিশন নিশ্চয়ই হচ্ছে। এখন আন্ডারগ্রাউন্ড ও কত স্টক করে রেখেছে, কত ও ইউএভি স্টক করে রেখেছে বা ড্রোন স্টক করে রেখেছে, সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই জিনিসটা বোঝা খুব দরকার যে ইরান যেসব নতুন নতুন মিসাইল রোজ বের করে আনছে, সেখান থেকে পরিস্থিতিটা আরও গম্ভীরের দিকে চলে যাচ্ছে এবং ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইউএসএ না জলে পড়ে যায়, এটা আমার ভয়। তবে এই যুদ্ধের মধ্যেই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে দক্ষিণ ইরানের মিরাবে একটি স্কুল ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা, যেখানে স্কুল পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে 150 জনেরও বেশি মৃত্যু হয়েছে। এবার সেই হামলার দায় ইরানের দিকেই ঠেললেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধের আজ সরাসরি গিয়ে পড়েছে হরমুজ প্রণালীতে। আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন হরমুজে আটকে থাকা ট্যাঙ্কারগুলিকে এসকর্ট করে বের করে আনা হবে, যার পাল্টা এবার ইরান হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার কোনো জাহাজ গালফে ঢুকলে সেটিকে একেবারে সমুদ্রের গভীরে পাঠিয়ে দেওয়া হবে। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকটা সরে এসেছিল ইরান, কিন্তু ক্ষমা শব্দটা থেকে এখন আবার সরে এসেছে। আমি এখানেই ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। ব্রিগেডিয়ার দাস, যে এইভাবে সংঘাতটা কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে? কারণ ইসরায়েলও থামছে না, আমেরিকা তো থামার পাত্রই নয়। ইরান যে জায়গায় যাচ্ছে, মানে তারাও তো কোনোভাবেই নাছোড় মনোভাবে রয়েছে। তো সমস্যা কোন দিকে এগোচ্ছে? আপনি ঠিকই বলছেন, কোনো পক্ষের মধ্যে যুদ্ধ নিষ্পত্তির কোনো রকম উৎসুকতা বা আগ্রহ আমি তো দেখতে পাচ্ছি না। বড় উল্টে যেন কোথাও একটা আক্রমণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। গতকালে যে কথাটা বললেন রাষ্ট্রপতির, হ্যাঁ উনি ক্ষমা চেয়েছিলেন, তারপর একটা ইউ টার্ন করেছেন। তার কারণ আমার মনে হয় এখন ইরানে একমাত্র ক্ষমতা আছে যারা রেভলিউশনারি গার্ড কোর তাদের হাতে, এবং তারা কোনো রকমভাবেই মানে খামেনির যে এজেন্ডা ছিল সেটাই চালিয়ে যাবে, এবং কোনো রকমভাবে মনে হয় না তারা যুদ্ধবিরতির দিকে এগাতে চাইছে, যতক্ষণ অবধি তাদের মতো করে তারা একটা যোগ্য জবাব না দিতে পারে বা একটা মরণ কামড় না দিতে পারে। এবার আসি আপনার কথায়, যে দেখুন ইসরায়েল আজকে তেহরানে তেলের রিফাইনারিতে এমন হামলা করেছে যে পুরো আকাশ কালো হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে যে ইরানে অ্যাসিড এবং বিষাক্ত বৃষ্টি নামতে পারে, এবং ইরানও এখন পাল্টা হানা দিয়ে দিয়েছে তেলের ওপরে। ডোনাল্ড ট্রাম্প একটা একটা করে গোনাচ্ছেন, 40টা জাহাজ নামিয়েছেন, কতগুলো এয়ারফোর্সের প্লেন নামিয়েছেন, এবং তিনি তার ডোমেস্টিক অডিয়েন্সকে দারুণভাবে এগুলো বোঝাচ্ছেন। এবং আমেরিকার তার যে ব্যক্তিগত একটা কুৎসা চলছিল তার থেকে তিনি মনে হয় সাম্প্রতিকভাবে একটু পার পেয়ে যাচ্ছেন।
এবং সেখানে পেন্টাগন আর সেন্টকমও বলেছে আজকে যে আমরাও 6 মাস যুদ্ধ চালাতে পারি। এবং এখন শুনতে পাচ্ছি নাকি স্পেশাল ফোর্সেস আমেরিকার তারা বুটস অন গ্রাউন্ডস আমরা যেটা বলি সেটার জন্য কনসিডার করা হচ্ছে, হয়তো সেখানে লাগানো হবে। এইখানে আরেকটা ঘটনা ঘটেছে, আমেরিকা কালকে ইরানের একটি ডিস্যালিনেশন প্লান্টে, যেটা কি লবণাক্ত জলগুলোকে সমুদ্র থেকে নিয়ে পানীয় জলে পরিণত করে, সেইখানে আঘাত করে। এবং ইরান তারপরে একটি মেসেজ দেয় সারা পৃথিবীকে যে এই আঘাতটা কিন্তু ওরা শুরু করেছিল, মনে রাখবেন আপনারা। তারপর পশ্চিম এশিয়াতে এর উপরে আঘাত আসছে বারবার। এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ এই দেশগুলোতে কিন্তু মানে সামুদ্রিক জল থেকে ডিস্যালিনেট করে তারপরে ধরুন কুয়েত 90% পানীয় জল আসে ডিস্যালিনেশনে, ওমান 85%, সৌদি আরবিয়া, ইউএই এদেরও, এবং কাতার, বাহরাইন, ইসরায়েলের নিজেরও আসে জলে। তো এইখানে তো একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে, যেখানে শিকার হবে বৃদ্ধরা, নারীরা, শিশুরা, অসুস্থরা এবং সাধারণ মানুষ। এবং সেইখানে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে এই যুদ্ধের এক্ষুনি একটা অসম যুদ্ধ চালাচ্ছে ইরান, কিন্তু তাদের ড্রোনের যেন একটা কুটির শিল্প আছে। কারণ তারা আগেও আমরা দেখেছি রাশিয়াকে ড্রোন সাপ্লাই দিত, এবং ড্রোন তাদের একদম সুইসাইড ড্রোন আছে, অতি কম খরচে তারা সস্তায় বাজিমাত করছে। এবং আমেরিকার কোথাও কোথাও তো আঘাত হচ্ছে, তারা জানাচ্ছে না পৃথিবীকে, কিন্তু আমেরিকার থার্ড মিসাইলে শুনছি আঘাত হয়েছে। এবং তারপরে আমেরিকার যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটাও নাকি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 800 কিলোমিটার দূরে গিয়ে বসে আছে। এবং তৃতীয় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ বুশ, সেটি এখন আসছে এখানে। তার সঙ্গে ট্রাম্পের তার যে একটা কনফিডেন্স দেখতে পাচ্ছে এই যুদ্ধ নিয়ে। রিসেন্টলি দেখলাম যে ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টারকে ব্যঙ্গ করে তিনি বললেন যে উনি নাকি চেয়েছিলেন আমাদের সাহায্য করবেন, আমাদের আর দরকার নেই, যুদ্ধ জেতার পরে আমেরিকার কোনো সাহায্যের আর দরকার নেই, কিন্তু আমরা মনে রাখবো। তো এইখানে একটা মনে হচ্ছে যে এই যুদ্ধটা আমরা নিষ্পত্তি দেখতে পাবো না যতক্ষণ অবধি কোনো এক পক্ষ একেবারে নতজানু না হয় বা একটুখানি মধ্যস্থতা অবলম্বন করে। এবং সেইখানে ইসরায়েল কিন্তু তার কাজটা গুছিয়ে নিচ্ছে এবং এক এক করে সম্পূর্ণ ইরানের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করছে। এবং সেখানে আজকে আলী লারিজানি, যিনি ইরানের মানে ডিফেন্স সেক্রেটারি বলতে পারেন, তিনি বলেছেন আমরা কিছু আমেরিকান সৈন্য মানে জ্যান্ত ধরে রেখেছি। আমেরিকার সঙ্গে সঙ্গে বলেছে না, আমাদের কেউ মিসিং না। তো এইখানে ব্যাপারটা আরো ঘোরেল হয়ে যাচ্ছে, যেখানে খাদ্য এবং পানীয় জল, খাদ্য কেন বলছি, কারণ এই দেশগুলো খাদ্য বাইরে থেকে প্রচুর পরিমাণে আসে, তাদের সেরকম ভাবে তো ক্রপ হয় না, এবং ভারতও দেয়, এবং ভারত থেকেও বেশ কিছু খাদ্য সরবরাহ হয়েছে একদম রিসেন্টলি। তো এইখানে আমার মনে হচ্ছে কোথাও একটা রাশিয়ার লাভ হয়ে যাচ্ছে, তারা তেল বিক্রি করতে পারছে সারা পৃথিবীকে, তাদের উপর যে স্যাংশনটা ছিল সেটা বোধহয় টেম্পোরারি একটু উঠে গেছে। এবং ইউক্রেন তার যুদ্ধে এখন কোনো পালে হাওয়া দেখতে পাচ্ছে না, বরঞ্চ লোকে কোথাও একটা ভুলেই যাচ্ছে তাদের কথাটা। এবং আমেরিকা যেমন আপনি বললেন যে স্কুলের বাচ্চাদের আঘাত করেছে, এবং শ্রীলঙ্কার উপকূলে একটি নিরীহ, আপাত দৃষ্টিতে নিরীহ যুদ্ধজাহাজকে টর্পেডো দিয়ে মেরে দিয়েছে, এবং তারপরে এই যে ডিস্যালিনেশন প্ল্যান্টে অ্যাটাক করছে। এইগুলোর থেকে কি হবে? সবাই জিদ ধরে বসে থাকলে আমার মনে হয় না যে সাধারণ মানুষ একেবারে এইটা সবথেকে উদ্বেগের বিষয়। একদিকে আমেরিকা, ইসরায়েল এবং অন্যদিকে ইরান, মানে দুপক্ষ যদি ঝুঁকেগা নাহি অ্যাটিটিউড নিয়ে চলে, তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে? খেয়াল করবেন আজকের দিনে যেটা নবম দিনে সবথেকে মারাত্মক, সেটা হচ্ছে অয়েল ডিপো যেগুলো রয়েছে, অয়েল রিফাইনারি যেগুলো রয়েছে, তেলের ট্যাঙ্কার যেগুলো রয়েছে, সেইগুলোকে টার্গেট করা হচ্ছে। আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসব। আমাদের ক্ষেত্রে আমরা যে কন্ট্রোল করার কথা বলছি, সিলিন্ডারের ক্ষেত্রে হোক বা 60 টাকা এলপিজির দাম বাড়ানোর ক্ষেত্রে, তেহরান বা ইরান তার নাগরিকদের জন্য দৈনিক তেলের বরাদ্দ সেইটা পর্যন্ত রেস্ট্রিক্টেড করে দিয়েছে। গতকাল পর্যন্ত যেটা 30 লিটার ছিল সেটা 20 লিটারে তারা নামিয়ে দিয়েছে। আমি বলছি সার্বিক অবস্থা কতটা উদ্বেগজনক জায়গার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, একটু বলে নি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল দুজনই জানিয়েছে যে গত বছরের যুদ্ধ ছিল একটা হুমকি দেওয়ার, এবারে যুদ্ধ হচ্ছে সবক শেখানো, শেষ করে ছাড়া হবে ওদের যাবতীয় যে সমস্ত নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এবং ইউরেনিয়াম এনরিচমেন্টের যে সমস্ত জায়গাগুলো ছিল সব ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চলবে। এটা কিন্তু গোড়াতেই ওরা বলেছিল। আমরা জানি যে আমেরিকা কী ধরনের এই নিউক্লিয়ারের ব্যাপারে কী ধরনের একেবারে দ্বিচারিতা করে বেড়ায়। যখন ইসরায়েল যখন নিউক্লিয়ার তৈরি করলো,
তখন আমরা জানি গোল্ডা মেয়ারের সঙ্গে নিক্সনের সে গোপন বৈঠক। ভারতবর্ষ সম্বন্ধে ওরা কিন্তু এক্সেপশন বললো, পাকিস্তান সম্বন্ধে কোনো কথাই বললো না। ইরান যখন বলছে যে আমরা আমাদের বাঁচার জন্য নিউক্লিয়ার ডিভাইস দরকার, তখন ওরা মনে করছে যে এই দেশটাকে শেষ করে ছাড়তে হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ধরনের আচরণের ফলে যেটা ঘটছে তাতে কিন্তু পৃথিবী কিন্তু একটা অভাবের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে দেখলেন যেটা আপনি বলছেন, তেলের জায়গায় ধাক্কা দেওয়া হলো। তেল দেখুন, ইরানের তেল তো ইরান বিক্রি, ইরান খালি ভোগ করে না, আমরা আমাদের গাড়িতেও হয়তো চলে, সারা পৃথিবীর গাড়িতেই চলে। যখন আপনি তেলের উপর আক্রমণ করবেন, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আপনি একটা অভাব, বিশ্বে একটা অভাব অনটনের দিকে নিয়ে আসবেন। বোঝা উচিত ছিল কোথায় আক্রমণ করা উচিত। তুমি তো বলেছিলে আণবিক ক্ষেত্রে আক্রমণ করবে, কেন এইসব জায়গাগুলোতে আক্রমণ করছো, কেন স্কুলে আক্রমণ করছো? এগুলোর কোনো জবাব নেই, এগুলো কোনো জবাব নেই। ব্যাপারটা হচ্ছে আমেরিকা দাদাগিরি, আমেরিকা বোঝাতে চায় তার শক্তি যে কোনো দেশের থেকে বেশি। এবং যদি দেখেন যে দেখুন ওই মোজার্ড যে ধরনের তথ্য রাখে, ও ইরান যে গোপনে বিশেষ কিছু মিসাইল রেখেছে, আমি মনে করি না ও প্রায় মিসাইল শেষ হওয়ার মতন অবস্থা আছে। তবে হ্যাঁ, ড্রোন, যেটা দেবাশিসদা বললেন, ড্রোন ওরা তৈরি করছে এবং ড্রোন দিয়েই আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ, অনেকদিন চলবে, ড্রোন দিয়েই চলবে। হ্যাঁ, কি বলছেন? ইরান বলতে 6 মাস আমরা যুদ্ধ, 6 মাস ইজ টু মাচ ফর ইরান। ওসব বলে লাভ নেই। এই যুদ্ধে যদি আপনি সত্যি কথা বলেন, আপনি প্রথমেই হেরে গেছেন। যুদ্ধে আপনাকে মিথ্যে কথা বলতেই হয়। তো সুতরাং ওইটা বাদ দিন, বেশি হ্যাঁ সেই ওই জিনিসটা রয়েছে। সুতরাং ওই জায়গা থেকে আমি মনে করি না যে আমরা কোনো দেশকে বিশেষ করে বিশ্বাস করব। একদম, আমরা প্রত্যেকেই চাই অস্ত্রের হুঙ্কার, বোমার গর্জন এটা বন্ধ হোক। কারণ যেভাবে তেলে এবং গ্যাসের দাম বাড়ছে তাতে মূল্যবৃদ্ধি খুব স্বাভাবিক। তার মধ্যেই দেখুন এই যুদ্ধের আজ ঘুরপথে এসে পড়েছে ভারতের চা শিল্পে। পশ্চিম এশিয়ায় ভয়ঙ্কর যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, আপনারা জানেন। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের চা কিভাবে যাবে দেশের বাইরে, যা ঘিরে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গের চা শিল্প মহলে। পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধের জেরে এখনো বন্ধ ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী। ফলে পণ্যবাহী জাহাজের আসা যাওয়া থমকে রয়েছে। ইরানের হুঁশিয়ারি না মেরে হরমুজ প্রণালী পার করতে গিয়ে ইতিমধ্যেই হামলার মুখে পড়েছে একাধিক পণ্যবাহী জাহাজ। বিশ্বজুড়ে এই পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের সাপ্লাই চেনে। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের চা পাতা রপ্তানিতে। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গের চা শিল্প মহলে। এই যে যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এটা ভয়ঙ্করভাবে আমাদের ক্ষতি করেছে। আমাদের যে সমস্ত চা যেগুলো জাহাজে করে রপ্তানি হয়, সেই জায়গাগুলো ব্যারিকেডেড হয়ে গেছে। এখন কিছুদিনের মধ্যে যদি এই ওয়ার যদি কোনোভাবে স্টপ হয়, তাহলে কিন্তু এগুলো অপ্রতুল হয়ে যাবে। সেই সাপ্লাই চেনটা ভয়ঙ্করভাবে বিঘ্নিত হবে। আন্তর্জাতিক বাজারে ভারতের চা সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট এই হরমুজ প্রণালী। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য অনুযায়ী এই হরমুজ প্রণালী দিয়েই ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিশাল পরিমাণে চা রপ্তানি করে ভারত। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথ্য বলছে 2025 সালে ভারতের মোট চা রপ্তানির পরিমাণ ছিল প্রায় 28 কোটি কেজি। তার মধ্যে শুধুমাত্র আরব আমিরশাহী, ইরান ও ইরাকেই গেছে এর প্রায় 41%। এই রপ্তানি বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে ভারতের অর্থোডক্স চা উৎপাদন। সাধারণত প্রথাগত বা ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি উন্নত মানের গোটা পাতার চাকেই অর্থোডক্স টি বলা হয়। এই ধরনের চা পাতা মেশিনে না কেটে হাত বা বিশেষ রোলার মেশিনে প্রক্রিয়াজাত করা হয়। ফলে চা পাতার আসল সুগন্ধ ও স্বাদ বজায় থাকে। তথ্য বলছে গত কয়েক বছরে ইরান, ইরাকের মতো দেশগুলিতে ভারতের এই প্রকারের চা পাতার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী অসমে উৎপাদিত অর্থোডক্স চা পাতার 50% যায় ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলিতে। কিন্তু বর্তমান যুদ্ধের মধ্যে চা পাতা রপ্তানি নিয়েই এখন মাথায় হাত ব্যবসায়ীদের। কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে উত্তরবঙ্গের চা শিল্প মহল। এখন এই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন তারা। বর্তমান পরিস্থিতি যেটা এক্সপোর্টের যেটা বন্ধ হয়ে আছে, এটা যুদ্ধটা তাড়াতাড়ি বন্ধ হবে এবং আমাদের এক্সপোর্ট আবার চালু হবে। ইরান এবং ইরাক এরা আমাদের অর্থোডক্স চায়ের খুব ভালো ক্রেতা। আর আশা করি যে ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে এই এক্সপোর্টগুলো আবার ভালোভাবেই চলবে। এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকেই নজর সব মহলের। বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং।
কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এসেছেন, কমিশনের ফুল বেঞ্চ এসেছে। অন্যদিকে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে কলকাতায়। জ্ঞানেশ কুমার, তারপর অন্যদিকে তৃণমূলের বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে গো ব্যাক স্লোগান। কৈখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জ্ঞানেশ কুমারের কনভয় যখন বেরিয়ে যাচ্ছে সেখানে কালো পতাকা দেখানো হচ্ছে। একদিকে এই ছবি, অন্যদিকে নিউ টাউনে যে হোটেলে থাকার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের, তার সামনেও বিক্ষোভ তৃণমূলের। বিবেচনাধীন রয়েছে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন কালো পতাকা দিয়ে। রীতিমতো পুলিশকে বেগ পেতে হচ্ছে। একদিকে যখন কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন জ্ঞানেশ কুমার, সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূলের তরফে। এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে জ্ঞানেশ কুমারের কনভয় কিছুক্ষণ আগে গেছে। সেইখানে তৃণমূল কংগ্রেসের তরফে বিক্ষোভ, পুলিশ ব্যারিকেড তৈরি করে সামাল দেওয়ার চেষ্টা করছে। নিউ টাউনে হোটেলের সামনেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। পুলিশকে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদেরকে আটকানোর জন্য। তাদের মূলত যে বক্তব্য যে জ্ঞানেশ কুমার বিবেচনা না করেই একাধিক মানুষকে বিবেচনাধীন তালিকায় পাঠিয়ে দিয়েছেন। একাধিক মানুষ যারা নির্বিচারে এখন বিবেচনাধীন হয়ে রয়েছেন অথবা তাদের নাম বাদ গিয়েছে। এই প্রতিবাদেই দেখা যাচ্ছে জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলের কর্মী, সমর্থক এবং তারই সঙ্গে এখানকার যিনি বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, তার নেতৃত্বে আসা একাধিক মানুষ যারা নিউ টাউনবাসী এবং যাদের নাম এই মুখ্য যে তালিকা বেরিয়েছে, প্রথম দফার যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় বিবেচনাধীন হয়েছে অথবা বাদ গিয়েছে। আমি দেখাতে বলবো দিব্যেন্দুকে ছবিটা, রীতিমতো গো ব্যাক স্লোগান এবং তারই সঙ্গে একের পর এক পোস্টার যাতে উল্লিখিত রয়েছে জ্ঞানেশ কুমারের নাম এবং তার সঙ্গে গণতন্ত্রের হত্যাকারী বলে তারা ঘোষিত করছেন জ্ঞানেশ কুমারকে। কালো পতাকা দেখিয়ে রীতিমতো প্রতিবাদ জানাচ্ছেন তারা। কি কারণে তাদের আজকের এই বিক্ষোভ এবং তার সঙ্গে আগামীকাল থেকে রয়েছে আশা কর্মসূচি জ্ঞানেশ কুমারের। নিউ টাউন চত্বর জ্ঞানেশ কুমারের সঙ্গে ফুল বেঞ্চ এসেছেন। আগামীকাল এবং তার পরের দিন অর্থাৎ সোম এবং মঙ্গলে ঠাসা কর্মসূচি নির্বাচন কমিশনারের। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এসেছেন আরও 2 নির্বাচন কমিশনার এবং তারই সঙ্গে ডেপুটি ডিরেক্টর জেনারেল সহ একাধিক আধিকারিক যারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে রয়েছেন। এবং সেখানেই দেখা যাচ্ছে যে ফুল বেঞ্চ যখন নিউ টাউনে প্রবেশ করলো সেই অবস্থাতেই দেখা যাচ্ছে যে বাইরে এক বিশাল বিক্ষোভ। তৃণমূলের কর্মী, সমর্থক, বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে আসা একাধিক নিউ টাউনবাসী যাদের নাম বিবেচনাধীন হয়েছে অথবা ডিলিটেড হয়ে গিয়েছে, নাম বাদ গিয়েছে, তাদের মূলত প্রতিবাদ যে যেভাবে উইদাউট এনি রকম মানে কোনো রকম বিচার না করেই তাদের নাম বিবেচনাধীন করে দেওয়া হয়েছে, একের পর এক নাম বাতিল করে দেওয়া হয়েছে। তাই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং গণতন্ত্রের হত্যাকারী বলে পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে, কালো পতাকা নিয়ে তারা জ্ঞানেশ কুমারকে গো ব্যাক স্লোগান দিলেন এবং রীতিমতো নিউ টাউন চত্বর উত্তপ্ত হয়ে রইল যখন পর্যন্ত জ্ঞানেশ কুমার এখানে প্রবেশ করলেন। তাদের বক্তব্য আগামী 2 দিন ঠাসা কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনারের, কিন্তু এত মানুষের নাম, 60 লক্ষ মানুষের নাম যেভাবে বিবেচনাধীন করে দেওয়া হয়েছে, যেভাবে একাধিক লক্ষাধিক মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখা গেল নিউ টাউন চত্বর একেবারে উত্তপ্ত করে ক্ষোভ উগড়ে দিলেন নিউ টাউনবাসী সহ এই তৃণমূলের কর্মী সমর্থকরা। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে ঐশী বিপানন্দ, নিউ টাউন। সাধারণ মানুষ তারা কোনো পলিটিক্যাল এতে না, সবাই মিলে তারা এসছেন এটাই বলতে যে গো ব্যাক জ্ঞানেশ কুমার মানে মার্ডার অফ ডেমোক্রেসি। সে গণতন্ত্রকে মেরেছে, সে লোকের নাম বাদ দিয়েছে পেট ডগ অফ আমাদের নরেন্দ্র মোদী। তাকে বিষয় করা যাবে না। এই জন্য মানুষকে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবস্থান করছে তার পক্ষে সমর্থন নিয়ে। মুসলিম সমাজে রমজান মাস আছে, রমজান মাসের সময় দুঃখ বেদনা দিয়ে তারা রমজান করছে যাদের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে সবটা মিলিয়ে একটা জনবিক্ষোভ মানুষের সামনে আমরা দেখাচ্ছি এবং আমাদের উনি এয়ারপোর্ট থেকে নেমে কাকতালীয়ভাবে এই বিধানসভার এই হোটেলে থাকবে। এই অপবিত্রতাকে আমরা কখনোই বরদাস্ত করতে পারি না, যার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। একটা বৈধ মানুষের ভোটার লিস্টের নাম আমরা বাদ দিতে দেব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গীকার। তিনি বসে আছেন
সারা রাত সারাদিন আমরা এখানে দাঁড়িয়ে পথে আমরা সব বিষয় করছি, কালো পতাকা দেখিয়ে বলছি যে এটা মনে করো এটা বাংলা, যতই বড় হামলা জিতবে আবার বাংলা। 28 তারিখ অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে এসআইআর এর তালিকা প্রকাশ হয়েছে 17বাদী, তাতে 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীন, কিছু বেশি, এবং 23 লক্ষের নাম বাদ গেছে। এখানে তাপস চট্টোপাধ্যায় 63, সেখানে বলছেন তাপস চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক যে শুধু তৃণমূলের কর্মী সমর্থকরা, সাধারণ মানুষরা সমালোচনায় সরব হয়েছেন, গণেশ কুমারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, কেন এভাবে নাম বাদ দেওয়া হলো, হত্যাকারী বলছেন। না না, আমি তো এক্ষুনি ভাবছিলাম দেখতে দেখতে তোমাদের এগুলো যে বেকার আমরা মানে এশিয়ার, মিডল এশিয়ার যুদ্ধগুলো দেখছি, এখানেই যা রোজ যুদ্ধ। আমরা কবে থেকে মাননীয় রাজ্য সভাপতি বলে যাচ্ছেন যে গণেশ কুমার অনেক আগে এসে অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলে কীরকম ননসেন্স লেভেলের ঝগড়াঝাঁটি, মারামারি, অকথ্য গালাগালি বা থ্রেটেন, মানে প্র্যাকটিক্যালি ওয়ার মঙ্গারিং বলতে যাচ্ছিলাম, ফিয়ার মঙ্গারিং ডেইলি চলছে। আগে বিএলওদের থ্রেট, তার আগে ইলেকশন কমিশনকে থ্রেট, কেন ইলেকশন কমিশন হোয়াটসঅ্যাপে লিখলো, আরে তারা মানে পায়রাও পাঠায় যদি, কিন্তু কাজটা তো তাদের করার। আমাদের রাজ্য সভাপতি তো নিজে বলেছিলেন যে একেবারে গণেশ কুমার এসে দেখে যান প্র্যাকটিক্যাল পরিস্থিতিটা ঠিক কি পশ্চিমবঙ্গে। সেটাই বললাম পাপড়ি, এক্ষুনি আমি সেটাই বললাম যে মাননীয় রাজ্য সভাপতি বহুদিন ধরে বলছে যে গণেশ কুমারের গ্রাউন্ড লেভেলে আসা উচিত। আজকে উনি এসছেন হাসি হাসি মুখে, উনি তো বুঝতে পারছেন না, কারণ ওনার হয়তো সেরকমভাবে কানেকশন নেই গ্রাউন্ড লেভেলে, কিন্তু ওনার নিশ্চয়ই যারা অবজারভার আছে। প্রশ্ন শুনতে হয়েছিল এই ওয়েস্ট বেঙ্গল নিয়ে একদম প্রথম দিন থেকে, মনে আছে অন্যান্য রাজ্যের মতো নয়, একদম প্রথম গণেশ কুমার জানেন না আপনি বলছেন। না না, সেটা আমি বলছি না, আমি বলছি যে যেরকম ভাবে উনি হেসে হেসে আসছেন, আমাদের দেখে মনে হচ্ছে যে উনি যে কি যুদ্ধে পড়তে চলেছেন সেটার হয়তো ওনার কোনো আইডিয়া নেই। কিন্তু তোমার মনে থাকবে পাপি, আমি তোমার সঙ্গে শো করছিলাম যেদিন প্রথম প্রেস কনফারেন্স ইলেকশন কমিশনের হয়েছিল, এই এসআইআর যখন অ্যানাউন্স করলো, তোমার সঙ্গে শো করছিলাম, আমি তখন বলেছিলাম যে জার্নালিস্টরা 4টে প্রশ্ন করেছিল পশ্চিমবঙ্গ নিয়ে। তো পশ্চিমবঙ্গ যেভাবে হ্যান্ডেল হয়েছে, বিভিন্ন কমপ্লেন্ট আছে তৃণমূলের, সিপিএম এর, আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমাদের কার্যকর্তাদের স্পেসিফিক্যালি তখন মনে হয়নি আপনি বললেন 4টে প্রশ্নের মুখোমুখি হয়েছিল, তো এইরকম বিরোধিতার মুখে পড়তে হবে পশ্চিমবঙ্গে, সেটা বুঝতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার? এটা বিহার নয়, এটা ওড়িশা নয়, এটা তামিলনাড়ু নয়, উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। সুতরাং এখানে ডেমোগ্রাফিটাই পুরো আলাদা। বারবার যেটা আপনারা অভিযোগ করেন না ডেমোগ্রাফি চেঞ্জ, এটাই তো আমরাও বলে যাচ্ছি। বেশ, আমি এখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। আমি বলছি সুমনদা, পরিস্থিতি তো একেবারে এই যে আপনার তৃণমূলের তরফে বলা হচ্ছে যে 60 লক্ষের ওপর বিবেচনাধীন কেন করা হয়েছে তার উত্তর গণেশ কুমারকে দিতে হবে, গণেশ কুমার গণতন্ত্রের হত্যাকারী, কিন্তু পুরোটা তো করছেন বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে, মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিচারকেরা এই পুরোটা ম্যাপিংয়ের যে নন ম্যাপিং থেকে শুরু করে লজিক্যাল ডিসক্রিপেন্সি যা কিছু রয়েছে সবটা ইন্ডিয়ান জুডিশিয়ারি করছে। তার মানে কি তৃণমূল কংগ্রেসের ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ওপরে যা কিছু স্ক্রিনিং হচ্ছে তাতে ভরসা নেই? না, আমি বলছি যে গণেশ কুমার নয়, আসলে তো উনি ভ্যানিশ কুমার। ব্যাপার হচ্ছে যে 60 লক্ষ যে বিচারাধীন আছে, আজকে আন্তর্জাতিক নারী দিবসে ভ্যানিশ কুমারের উপহার হচ্ছে যে তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা হচ্ছে 27,94,675 জন। এটা আন্তর্জাতিক নারী দিবসে ভ্যানিশ কুমারের উপহার। এখন ব্যাপার হচ্ছে যে আপনি আজকে যে বিচারকরা আজকে যে ইনভলভ করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে এমন একটা সিস্টেম ওরা করে রেখেছিল যে মাইক্রো অবজারভাররা রোল রিভার্সাল করে দিচ্ছে, রোল ব্যাক করিয়ে দিচ্ছে, এবং সেই রোল ব্যাক করানোর পর ইআরও যখন সম্মতি দিচ্ছে সেটা বাদ হয়ে যাচ্ছে, আর ইআরও যদি সম্মতি না দেয় সঙ্গে সঙ্গে সেটা বিবেচনাধীনের তালিকায় চলে যাচ্ছে। এখন যে এই যে মাইক্রো অবজারভারদের নিয়ে যে একটা চক্র তৈরি করা, এবং পশ্চিমবঙ্গের একেবারে বিধানসভা ধরে ধরে, আমরা আমাদের কাছে তথ্য আছে, বিধানসভা ধরে ধরে যেভাবে সেটা হচ্ছে যে সেই কারণেই মাইক্রো অবজারভারদের যে ভূমিকা, সেই ভূমিকা সন্দেহজনক বলেই সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে মাইক্রো অবজারভাররা তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। পরবর্তীকালে যে মানে যারা জুডিশিয়াল অফিসাররা এসছেন বা মানে বিচারকরা আজকে এই কাজে লাগাতে বাধ্য হয়েছেন, এর ব্যর্থতা তো ভারতবর্ষের নির্বাচন কমিশনের। যে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে চলে, যারা নির্বাচনের 6 মাস আগে, যারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে চলে, যে
নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাই আজকে প্রশ্নের মুখে। একদম সুমনবাবু, এটা বোধহয় আপনি ভুলে গেছেন যে যখন এর কিছুদিন আগেই যখন আবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল, একদম বাধ্য হয়েছে বলতে নিরুপায় হয়ে, এবং তারপরেও আবার বলতে বাধ্য হয়েছে যে কোনো অজুহাত দিয়ে এসআইআর কে আটকানো যাবে না। এবং এই যে ট্রেনিংটা, শুনুন, ট্রেনিংটা জুডিশিয়াল অফিসারদের দেওয়া আছে এবং তারাই পুরো বিষয়টা দেখবে, কমিশন দিচ্ছে, নির্বাচন কমিশনই পুরো বিষয়টা দেখবে। এবার দেখুন, এবার দেখাই আপনাদের যে কিছুক্ষণ আগেই দেখলেন মুখ্য নির্বাচন কমিশনার, তিনি এসে পৌঁছেছেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে রয়েছে। সোমবার সকাল 10টায় অর্থাৎ আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, এবং তারপর দুপুরে প্রশাসনিক ভোট প্রস্তুতির বৈঠক রয়েছে। এদিন জ্ঞানেশ কুমার আসার আগে থেকেই ওয়েস্টিনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবার দেখুন প্রতিবেদন। প্রায় 63 লক্ষ ভোটারের নাম বাদের প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্ণা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই রবিবার রাজ্যে এসে পৌঁছল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একটা সমস্যা হচ্ছে রাষ্ট্রপতি শাসন না ভোট, কোনো আভাস দিতে পারবেন বাংলায় ভোট নেই? এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো, তাহলে এখানে কমিশন কেন আসছে? এটা আমি কিছু বলতে হবে, কেন হবে না, শঙ্কা কেন আছে? এদিন জ্ঞানেশ কুমার আসার আগেই ওয়েস্টিন হোটেলের সামনে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। প্ল্যাকার্ড, কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান ওঠে। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে জেনুইন লোকেদের, কিচ্ছু পারবে না। হরিদাস পাল সব দেখুন না, কিচ্ছু পারবে না। ও নরেন্দ্র মোদী যাই বলুক আর অমিত শাহ যাই বলুক, চাণক্যকে না এবার জল খাইয়ে ছেড়ে দেবো এগোনো। ধর্ণা মঞ্চ থেকে কমিশনের ফুল বেঞ্চকে তীব্র নিশানা করেন আরামবাগের তৃণমূল সাংসদ। যাদেরকে এসআর করে লাইনে দাঁড় করিয়েছো তারা জবাব দেওয়ার জন্য তৈরি। আমরা পয়েন্টে পয়েন্টে ওই জুমলাবাজিদের দেবো, আর জুমলাবাজিদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে। আবার হুমকি, গতকাল কল্যাণবাবু বলে দিলেন যে আঙুল কেটে নেবেন, আজকে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ব্যথা করার কথা বলছেন। একের পর এক ওদের জনপ্রতিনিধি, ওদের নেতারা মালকিনকে পাশে বসিয়ে রেখে এই ধরনের কথা বলছে। এটাই হচ্ছে গণতন্ত্রহীনতার লক্ষণ, এটাই হচ্ছে খুনি সংস্কৃতি, খালপাড়ের সংস্কৃতি যা তৃণমূল পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমদানি করেছে তার লক্ষণ। এটা বন্ধ করতে হবে, বাঙালি এটা বন্ধ করবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পৌঁছানোর আগেই পশ্চিমবঙ্গে এসেছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। দুপুরে সিইও অফিসে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে বৈঠক করেন তিনি। সোমবার সকাল 10টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 1টা 15 থেকে শুরু হবে প্রশাসনিক ভোট প্রস্তুতির বৈঠক, যে বৈঠকে থাকবেন সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা। তালিকায় থাকা কতজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে, কতজনের নাম এখনো পর্যন্ত বাতিল হয়েছে, এখনো কত লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে, সেই সব প্রস্তুতি এদিন নিজে খতিয়ে দেখেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রে খবর, মঙ্গলবার সকাল 10:30 থেকে সিইও এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে কমিশন। তারপর মুখ্য সচিব, ডিজিপির সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার বেলা 12:30টায় বিএলওদের সঙ্গে কথা বলবে কমিশনের ফুল বেঞ্চ। আমরা তো রেডি আছি। এটা আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারবো না। না, এটা তো হাইকোর্ট ম্যাটার আছে, আমাদের ম্যাটার নেই। সার্টিফিকেট নিয়ে আমি কিছু বলতে পারবো না। কিন্তু 190 এসে গেছেন, ওখানে ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে গেছেন, কাল থেকে কাজ আরম্ভ করবেন। তৃণমূল সূত্রে খবর, সোমবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন প্রাক্তন ডিজিপি ও রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, একটা বিষয় হচ্ছে আগামী 48 ঘন্টা মানে আগামীকাল এবং পরশু ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চে। তার মধ্যে সিইও থেকে শুরু করে বিএলও পর্যন্ত বৈঠক তারা করবেন, অর্থাৎ টপ মোস্ট থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত তারা বৈঠক করতে চলেছেন। কিন্তু শুভময়দা, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে সেই তালিকা সাপ্লিমেন্টারি লিস্টে প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে ভোটটা করানো যাবে কিনা, বা বিকল্প পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন প্রস্তুত কিনা।
দেখুন, এই সময় ও কার্য নিয়ে একটা আলোচনা তো বারবার হচ্ছে এবং আপনাদের কাছেই দেখতেই পাচ্ছি যে কালকে হয়তো রাজীব কুমার মহাশয় তৃণমূলের পক্ষ থেকে যাবে নির্বাচন কমিশনের কাছে। ঠিক একই রকম ভাবে আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে তৃণমূল, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস, এই চারটি দলেই অত্যন্ত ভালো সফটওয়্যার জানা, কম্পিউটার সায়েন্স জানা মানুষেরা আছেন। তারা কালকে যান এবং গিয়ে বলুন যে সফটওয়্যার সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো যেন আর গোলমাল না করে, কারণ কাজটা যদি শেষ করতে হয় সময়ের মধ্যে তাহলে সেই মানুষগুলোকেই যেতে হবে। অর্থাৎ সফটওয়্যার জানেন না, একেবারে শুধু রাজনীতি করতে যাচ্ছেন, বা একটু আগে যে ছবি দেখালেন হোটেলের সামনে ধাক্কাধাক্কি চলছে, এগুলো কোনো সমস্যার সমাধান নয়। ফলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব নির্বাচন সময় করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তার একটা বড় কাজ কিন্তু কম্পিউটারে যেহেতু ডেটাগুলো স্টোর করা হচ্ছে, সফটওয়্যার বোঝা মানুষের বারবার করে সেখানে যাওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সেটা মাথায় রাখতে পারেন। দ্বিতীয়, এই যে 60 লক্ষর ওপর ভোটারের নাম অ্যাডজুডিকেশনে আছে, একেবারে সহজ হিসেব করলেও আপনারা দেখবেন এর মধ্যে কিন্তু অন্তত 1,10,000 সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ আছেনই, যার মধ্যে কিন্তু বিজেপির সমর্থক আছেন বা তৃণমূলের বিরোধী আছেন অন্তত 6-7 লক্ষ মানুষ। তাদের নাম কিন্তু এইখানে ঢুকে আছে। এই মানুষগুলো এত হয়রানির পরে কি সত্যিকারের তারপর তারা মন শক্ত করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পক্ষে ভোট দিতে যাবেন? এটা রাজনৈতিক প্রশ্ন এবং এখানে বিজেপিও নিশ্চয়ই তাদের মতো করে প্রচার করবে। এবং একই সঙ্গে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে তথ্য, এই তথ্য খুব পরিষ্কার যদিও নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে প্রচুর সংখ্যালঘু মানুষের যে ভোটার তাদের নাম অ্যাডজুডিকেশনে আছে। সিপিআইএম, কংগ্রেসও সেই কথা বলছে। এই প্রচারটি যদি সফল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন ঘুরিয়ে বিজেপি বিরোধী শক্তিগুলোরই সুবিধা করে দিচ্ছে। এবং আজকে তো শুধু শুধু হাসি হাসি মুখ করে আসার দরকার নেই, বিষয়টা সিরিয়াস। 60 লক্ষ মানুষ দুশ্চিন্তায় আছেন। আগের যে 60-65 লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে প্রচুর মৃত মানুষ আছেন, কিন্তু যারা বেঁচে আছেন যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে কিছু জেনুইন মানুষ আছেন। আমার নিজের চেনা মানুষ আছেন যারা একেবারে বিজেপির সমর্থক, মধ্যবিত্ত এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, এবং তাদের নাম বাদ গেছে। ফলে এই মানুষগুলোর কাছে বিজেপি দল হিসেবে, তারা তো প্রধান বিরোধী দল, তারা কিভাবে পৌঁছবে এবং একই সঙ্গে সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে এই সমস্যার কিভাবে সমাধান করবে? কারণ লড়াইটা কিন্তু যে কথা বলছেন যে সব সমস্যার সমাধানটা কি করে হবে, অবশ্যই মিতাদি এবং রাজগোপাল বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দেখবো জ্ঞানেশ কুমার কলকাতায় যেদিন পা রাখলেন, আজকেও এসআইআর ইস্যুতে সরগরম রইল রাজ্য রাজনীতি। একদিকে এসআইআর নিয়ে বিজেপি ও কমিশনকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে বিজেপির সব বক্তব্য এসআইআর না হলে ভোট নয়। দেখুন বিরতিতে যেতে যেতে। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছেন? বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। এসআইআরে এখনো ঝুলে রয়েছে লক্ষ লক্ষ বিবেচনাধীন ভোটারের ভাগ্য। নিষ্পত্তির কাজ শেষ হতে আর কতদিন লাগবে তা নির্দিষ্ট করে এখনো জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে সংঘাতের সুর সপ্তমে উঠেছে। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয় তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা যেটা তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছেন, কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটা নির্বাচন কমিশনকে প্রশ্ন করুন। আপনারা তো গিয়েছিলেন কোর্টে, কোনো তো লাভ হয়নি। সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছেন যা চলছে ঠিকই চলছে। আমাদের কথা হচ্ছে পরিষ্কার, একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা এবং সন্ত্রাসমুক্ত ভোট। 5 দিন আগে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে সভা করে গেছেন অমিত শাহ। এই দিন সেখানেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বাংলায় এসআইআর করতে গিয়ে বিজেপিতে এসআইআর হয়ে গেছে। বাংলার মানুষের অধিকার কাটতে গিয়ে নিজেদের গর্ত, নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। আপনি দেখুন কি অবস্থা। খালি দক্ষিণ 24 পরগনায় নয়, নদিয়া, কুচবিহার, জলপাইগুড়ি, গড়বেতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যেখানে যাচ্ছেন, হাওড়া, হুগলি, সর্বত্র ফাঁকা।
আমি তো 50-এর নিচে নামাবো বলেছি। সারা ভারতবর্ষে 12টি রাজ্যে এসআইআর চলছে। নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে। কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, কোথাও দেখেছেন বিডিও অফিসে আগুন, রাস্তার টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, কোথাও দেখেছেন অন্য রাজনৈতিক দলের বিএলএ-2 বাড়িতে আগুন। জীবিত অথচ মৃত, এসআইআর আবহে এ রাজ্যে এরকম অভিযোগ একাধিকবার সামনে এসেছে। রবিবার ধর্ণা মঞ্চ থেকে ফের সেই একই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। দেখুন, এই ছেলেটিকে, ওর নাম সৌরভ সরকার, উত্তর পাড়া থেকে এসছে। আমাকে একটা লিস্ট দেখালো, লেখা আছে ডিলিট। তো ও জিজ্ঞেস করছে আমি কি মৃত? আমার তো সব ডকুমেন্ট আছে, তাহলে আমাকে ডিলিট করলো কেন? ভোটার ডিলিট করতে করতে একদিন জনগণ দেশ থেকে ওদের ডিলিট করে দেবে। তা ডিলিটটা করলো কেন? কাগজপত্র দিয়েছিলে? কাগজপত্র দিয়েছিলে? যার হয়েছে সে গিয়ে নির্বাচন কমিশনে কথা বলবেন, যদি তার ব্যবস্থা যা যা আছে সব কিছু নেবেন, নতুন করে তালিকায় নাম তোলা অবধি সব ব্যবস্থা আছে। কিন্তু সেগুলোতে না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে প্যারেড করে কি এসআইআর এর লিস্টে নাম উঠতে পারে? ভোটার লিস্টে নাম উঠবে? আমি তো জানি না। সব মিলিয়ে যেদিন জ্ঞানেশ কুমার কলকাতায় এলেন, সেদিন নতুন করে এসআইআর ইস্যুতে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআরে একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ শোনাচ্ছেন যে চুপি চুপি ইভিএম এ কারচুপি হচ্ছে। মিতাদি, বিরোধীরা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখিয়েছে তো প্রথম তৃণমূল কংগ্রেস যে কিভাবে বিজেপি এটা করছে। সারা ভারতবর্ষ দেখেছে যে জ্ঞানেশ কুমারের সাথে জাতীয় কংগ্রেসের সম্পর্ক নতুন নয়। জ্ঞানেশ কুমারের সাথে জাতীয় কংগ্রেসের সম্পর্ক প্রথমে আসে যখন রাহুল গান্ধী, আমাদের ভারতবর্ষের বিরোধী দলনেতা, প্রেস কনফারেন্স করে দেখিয়ে দেন কিভাবে হরিয়ানার ভোটার তালিকায় একজন সুন্দরী ব্রাজিলিয়ান মডেলের ছবি 22 বার আসে। দেখিয়ে দেন মহারাষ্ট্রের অ্যাসেম্বলি নির্বাচনে কিরকম ভাবে ভোট চুরি হয়েছে, বা সেন্ট্রাল ব্যাঙ্গালুরু লোকসভা নির্বাচনে কিভাবে ভোট চুরি হয়েছে, কিভাবে 1 লক্ষর বেশি ভোট চুরি হয়েছে শুধুমাত্র একটা লোকসভা কনস্টিটুয়েন্সিতে। তো ভোট চুরি নিয়ে জাতীয় কংগ্রেসের আন্দোলন, আমাদের শীর্ষ নেতার প্রেস কনফারেন্স, শীর্ষ নেতৃত্বর আন্দোলন, পুরো ভারতবর্ষের সবকটা রাজ্যে রয়েছে। জ্ঞানেশ কুমার এবং জাতীয় কংগ্রেসের সম্পর্ক কিন্তু নতুন নয়। কিন্তু আমি বলছি এসবের মধ্যেও এই রাজ্যের পরিস্থিতি যে অস্বাভাবিক একটা পরিস্থিতি, এটা খোদ সুপ্রিম কোর্ট বলেছিল। এই অবস্থা জ্ঞানেশ কুমার এলেন, রাজগোপাল ধর চক্রবর্তী। হ্যাঁ, দেখুন, মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে এসআইআর প্রসেসটা করার অধিকার সুপ্রিম কোর্টের এই ইলেকশন কমিশনের আছে। এবং দেখুন, পার্সেন্টেজ হিসেবে গুজরাটে অনেক বেশি, ওয়েস্ট বেঙ্গলে ডিলিশন আপাতত যেটা আছে 8.3%, গুজরাটে 13% উপরে আছে। সবচেয়ে বেশি হয়েছে আন্দামানে, বুঝলেন। কোথাও আমরা দেখছি না যে রাস্তায় রুটে মানুষ নেমে গেছে। মানুষের অ্যাপিল করার অধিকার আছে, ভোটার হিসেবে যার নাম বাদ যাচ্ছে সে নমিনেশন পর্যন্ত অ্যাপিল করতে হবে, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু এই যে পথে লোক নামিয়ে দাও, মানে মারবো, ঢুকতে দেবো না, হোটেলে গিয়ে আক্রমণ করবো, এই যে ভাষাগুলো সব শিখছে, এটা কিন্তু বিপজ্জনক ভাষা এসে হাজির হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের কোথাও একটা টলারেন্সের অভাব ঘটে যাচ্ছে। মনে হচ্ছে যে এমনই যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে সেগুলো সহ্য করায়। গণতন্ত্রে এটা কিন্তু রূপ নয়। নির্বাচন হয়, গণতন্ত্র, এখানে সব মতকে আমরা শুনবো, কিন্তু সেই যে টলারেন্স বাংলায় যেটা ছিল সব কিছুকে শোনা, সেটা হারিয়ে যাচ্ছে। নিজের মত না শুনলে গণতন্ত্রের উৎসব সত্যি শেষমেশ কি হবে? সময় মতো কি ভোট হবে, নাকি এই বিতর্কের জল গড়াবে আরো অনেক দূর অব্দি? আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকে বেপিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।